কেউ আমাকে বলে দাও, স্ক্রিনটা শো হ্যাঁ, হচ্ছে তো? দেখা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। দেখো, আমরা শুরু করে দিচ্ছি, ঠিক আছে। আগের দিন আমরা পড়েছিলাম স্বরবর্ণ। স্বরবর্ণ কিন্তু শেষ হয়ে গেছে। যেগুলো টেটের দরকার আমরা সেগুলোই আলোচনা করছি, ঠিক আছে। বাইরে যেগুলো এসএসসি বা বেঙ্গলির জন্য দরকার সেটা আমরা আলোচনা করছি না। যতটুকু টেটের দরকার আমরা আহ, সেটা কিন্তু আলোচনা করছি, ঠিক আছে। আজকে হবে ব্যঞ্জন বর্ণ, একদম পরিষ্কার করে বুঝিয়ে দেব। এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন থাকতে পারে টেটে বা অন্য অন্য যে এক্সামে বাংলা আছে। প্রথমত, যে ব্যঞ্জন বর্ণ কাকে বলে? না, যে বর্ণগুলো স্বরবর্ণের সাহায্য ব্যতীত উচ্চারিত হয়, স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হয় না। অর্থাৎ ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করতে গেলে তোমাকে স্বরবর্ণের সাহায্য নিতেই হবে, ঠিক আছে। যেমন দেখবে, ক যদি আমরা উচ্চারণ করি, দেখবে এর সঙ্গে একটা জিনিস উচ্চারণ হচ্ছে, যেটা হচ্ছে অ, তাই না? তো এই জন্য এই ক কে ব্যঞ্জন বর্ণ বলা হয়। কারণ এই ক উচ্চারণ করতে গেলে সব সময় একটা স্বরবর্ণের প্রয়োজন হয়। স্বরবর্ণের সংজ্ঞায় আমরা কি পড়েছিলাম? যে এই সমস্ত বর্ণের উচ্চারণকালে কিন্তু আমাদের স্বর মানে কোনো বর্ণের দরকার হয় না, কিন্তু ব্যঞ্জন বর্ণের উচ্চারণকালে স্বরবর্ণের দরকার হয়ই হয়। এই জন্য এটাকে ব্যঞ্জন বলা হয়। ব্যঞ্জন যেমন, ব্যঞ্জন মানে কি? ব্যঞ্জন মানে একটা, ধরো কোনো তরকারি, সেখানে অনেক কিছু মাল মশলা বা ম্যাটেরিয়ালস লাগে, ঠিক তেমনি ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করতেও, ঠিক আছে, স্বরবর্ণের প্রয়োজন হয়। এই জন্য এদেরকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। এরপর যে বিষয়টা আলোচনা করব, এই যে ছকটা, মূলত এই ছকটার উপর নির্ভর করেই পুরো ব্যঞ্জন বর্ণটা দাঁড়িয়ে আছে, ঠিক আছে। প্রথমত এই ছকটা বুঝে নিতে হবে। ব্যঞ্জন বর্ণ আহ, আলোচনা করতে গেলে সমস্ত ব্যঞ্জন বর্ণের প্রয়োজন হয় না, ঠিক আছে। মাত্র 25টা ব্যঞ্জন বর্ণকেই আমরা আমাদের আলোচনার মধ্যে পড়ে বাংলা ব্যাকরণে, ঠিক আছে। সেই 25টা ব্যঞ্জন বর্ণ কি? না, ক থেকে একেবারে ম পর্যন্ত, ঠিক আছে। ক থেকে ম পর্যন্ত এই 25টা বর্ণের যে উচ্চারণের যে যে স্থান এবং তাদের যে উচ্চারণ স্থান অনুযায়ী নাম, সেগুলোই আমাদের আলোচ্য বিষয়। ক থেকে ম পর্যন্ত 25টি ব্যঞ্জন বর্ণকে বোঝার জন্য কতগুলো বর্গ ভাগ করেছেন ব্যাকরণবিদরা। যেমন ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ এবং প বর্গ, ঠিক আছে। এবং প্রত্যেকটা বর্গে মোট 5টা করে ব্যঞ্জন বর্ণ নেওয়া হয়েছে। প্রত্যেকটাই দেখবে 5টা করে ব্যঞ্জন বর্ণ নেওয়া আছে। প্রত্যেকটাতেই 5টা ব্যঞ্জন বর্ণ রয়েছে। এরকম করে মোট 25টি ব্যঞ্জন বর্ণ আছে। কেন আমরা বর্গ ভাগ করছি, পরে পরে তোমরা স্পষ্ট করে বুঝে যাবে, ঠিক আছে। এখন তোমরা দেখে নাও যে ক বর্গের ব্যঞ্জন বর্ণ কোনগুলো। না, ক, খ, গ, ঘ, ঙ, টোটাল 5টা। চ বর্গের ব্যঞ্জন বর্ণ কোনগুলো? না, চ, ছ, বর্গের ঝ, ঞ। ট বর্গের ব্যঞ্জন বর্ণ কোনগুলো? ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। ত বর্গের ব্যঞ্জন বর্ণ কোনগুলো? ত, থ, দ, ধ, দন্তের ন। আর প বর্গের ব্যঞ্জন বর্ণ কোনগুলো? না, প, ফ, ব, ভ, ম। ঠিক আছে, এই হচ্ছে আলোচ্য বিষয়। এবার কি আমরা আলোচনা করব? তোমরা মনে রাখবে যে আমি আগেই বলেছিলাম স্বরবর্ণের উচ্চারণ কালে যে প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের উচ্চারণ স্থান অনুযায়ী এদের নামকরণ করা হয়েছে, ঠিক আছে। যেমন ক ব্যঞ্জন বর্ণটা, এটা গলা মানে কণ্ঠ থেকে উৎপত্তি। তোমরা প্রত্যেকে ক উচ্চারণ করো মনে মনে, দেখবে ক এর সাউন্ডটা একেবারে গলা থেকে আসছে, একদম মানে গলার মধ্যভাগ দিকে, এই জন্য একে বলা হয় কণ্ঠবর্ণ। চ বর্গের যতগুলো বর্ণ আছে, চ, ছ, বর্গের ঝ, ঞ, প্রত্যেকটা তোমরা উচ্চারণ করো, তোমাদের জিহাটা তালুতে স্পর্শ হচ্ছে, এই জন্য এটাকে তালু বর্ণ বা তালব্য বর্ণ বলা হয়, ঠিক আছে। এটা তালু হয়ে গেছে, এটা তোমরা তালব্য করে নিবে, ঠিক আছে। ট বর্গের যতগুলো বর্ণ আছে, যেমন ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, এইগুলো তোমরা উচ্চারণ করো, তোমাদের মূর্ধার একটা আহ ব্যবহার হচ্ছে। একইভাবে ত বর্গের যে ব্যঞ্জন বর্ণগুলো আছে তোমরা উচ্চারণ করো, ত, থ, দ, ধ, দন্তেন্ন, তোমাদের জিহার অগ্রভাগটা দাঁতে স্পর্শ করছে। প্রত্যেকে উচ্চারণ করো ত বর্গের এই বর্ণগুলো, ত, থ, দ, ধ, দন্তেন্ন, তোমাদের জিহার যে সামনের দিকটা দাঁতে অবশ্যই স্পর্শ করবে, এই জন্য এটাকে দন্ত বর্ণ বলা হয়। প বর্গের যে ব্যঞ্জন বর্ণগুলো আছে, যেমন প, ফ, ব, ভ, ম, এগুলো তোমরা উচ্চারণ করো, তোমাদের যে ওষ্ঠ এবং ওধর, অর্থাৎ উপরের ঠোঁট এবং নিচের ঠোঁট একটা ব্যবহার হচ্ছে, এই জন্য এগুলোকে ওষ্ঠ বর্ণ বলা হয়, ঠিক আছে। কেউ বলতে পারবে ওষ্ঠ মানে কোন ঠোঁটটা, উপরের ঠোঁটটা নিচের ঠোঁট?
বলতে পারো, আমি আগের দিন বলেছিলাম। অপোজিট ঠোঁট। হ্যাঁ। এবার দেখো, এই হচ্ছে টোটাল বর্গ। এই বর্গটা মাথায় তোমরা ফিট করে নাও। আরেকটা জিনিস বলে রাখছি আমরা মূল বিষয়ে যাওয়ার আগে, এই যে এগুলোকে বর্গ দেখো, এই এই যে ক বর্গ, এইটা হচ্ছে প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, মানে এগুলোও কিন্তু, এটা চতুর্থ, এটা পঞ্চম। ঠিক আছে, এই বর্গটা মনে রাখো। এবার দেখো, মূল বিষয়ে আসছি, যে অল্প প্রাণ বর্ণ। প্রচুর টেট পরীক্ষায় এই প্রশ্নগুলো আসে, যে অল্প প্রাণ বর্ণ। এবার অল্প প্রাণ বর্ণ কোনগুলো তোমরা মনে রাখবে, প্রত্যেক বর্গের প্রথম ও তৃতীয়, প্রথম থেকে নয় কিন্তু, শুধুমাত্র প্রথম এবং তৃতীয় যে বর্ণগুলো আছে সেগুলোকে অল্পপ্রাণ বর্ণ বলা হয়। তাহলে তোমরা আমাকে বলো যে ক বর্গের কোনটা অল্পপ্রাণ বর্ণ, কে বলতে পারবে বলো আমাকে, ক বর্গের কোনটি অল্পপ্রাণ বর্ণ? ক এবং গ। তাহলে অবশ্যই একদম, তাহলে ক এবং গ হচ্ছে অল্পপ্রাণ। তাহলে চ বর্গের কোনটা অল্পপ্রাণ হবে? চ চ বর্গীয় চ আর এবং বর্গীয় জ। বর্গের জ। ত বর্গের একই হয়ে যাবে, ট এবং ড। ত বর্গের ত এবং দ। ক বর্গের ক এবং ব। এই পাঁচটাই কিন্তু বর্গ, এর বাইরে কোনো বর্গ হবে না। ঠিক আছে, তাহলে আমরা বুঝে নিলাম যে প্রত্যেকটা বর্গের প্রথম এবং তৃতীয়, প্রথম এবং তৃতীয় গুলো সবসময় অল্প প্রাণ হবে। এবার একটু একটু জানার দরকার নেই যদিও, তোমাদের জন্য, টেটের জন্য, তাও বলে দিচ্ছি যে অল্প প্রাণ ব্যাপারটা কি। যে সমস্ত ব্যঞ্জন বর্ণের উচ্চারণ করতে বেশি নিঃশ্বাস বায়ুর দরকার হয় না, যে সমস্ত ব্যঞ্জন বর্ণগুলো খুব সহজেই উচ্চারণ হয়, ক, গ, চ, বর্গের জ, কোনো তোমাদের বেশি কোনো নিঃশ্বাস বায়ুর প্রয়োজন হচ্ছে না, এই জন্য এগুলাকে বলা হয় অল্প প্রাণ বর্ণ। প্রাণ বলতে নিঃশ্বাস বায়ুকে বোঝানো হয়। তাহলে আমরা বুঝে নিলাম প্রত্যেক বর্গের প্রথম এবং তৃতীয় বর্ণকে বলা হয় অল্প প্রাণ বর্ণ। ক্লিয়ার? এবার আমরা আবার সংজ্ঞায় আসো, মহাপ্রাণ বর্ণ। এখানে বলা হচ্ছে যে প্রত্যেকটি বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণগুলোকে বলা হয় মহাপ্রাণ বর্ণ। আবার বলে দিচ্ছি, প্রত্যেকটি বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণকে বলা হয়, সরি, মহাপ্রাণ বর্ণ। তাহলে আবার আমরা ছকে যাচ্ছি, তাহলে বলো তোমরা, আচ্ছা কেউ বলো তো ট বর্গের কোনটি মহাপ্রাণ? ট বর্গ বলো। ঠ এবং ঢ। ঠ এবং ঢ, সিম্পল। এই ছকটা কিন্তু আমাদের ব্যাকরণ বিদ্যা তৈরি করেছেন, ঠিক আছে, খুব সুন্দর একটি ছক, ঠ এবং ঢ। তাহলে চ বর্গের কোনটি হবে? ছ ছ এবং ঝ। ঝ। একই হবে ক, ঘ, ঠ, ধ, ফ, ভ। খুব সুন্দর, ঠিক আছে, এইভাবে আমাদের মনে রাখতে হবে। দ্বিতীয়, তাহলে মহাপ্রাণ ব্যাপারটা কি? তাহলে অল্প প্রাণ আমরা বলেছি যে এখানে কম নিঃশ্বাস বায়ুর প্রয়োজন হয়। তাহলে মহাপ্রাণ মানে কি? মহাপ্রাণ মানে এখানে বেশি নিঃশ্বাস বায়ুর প্রয়োজন হয়। তোমরা প্রত্যেকে মনে মনে উচ্চারণ করো খ। দেখো, ক যত সহজে উচ্চারণ তোমরা পোলাইট ভাবে করলে, খটা উচ্চারণ করতে অনেকটা কেন একটা, অনেকটা তোমাদের নিঃশ্বাসের প্রয়োজন হচ্ছে। খ, ঘ, ঝ, ঢ, মানে এই যে একটা বেশি একটা নিঃশ্বাসের প্রয়োজন হচ্ছে, এই জন্য এটাকে মহাপ্রাণ বর্ণ বলা হয়। এবারে নিঃশ্বাস নিঃশ্বাস তো আর পরীক্ষার হলে মাপা যাবে না, তাই না? সেই জন্য তোমরা মুখস্থ করে নেবে যে বর্গের দ্বিতীয় এবং চতুর্থকে বলা হয় মহাপ্রাণ বর্ণ। ঠিক আছে, চলো নেক্সট। এগুলা খুবই গুরুত্বপূর্ণ, মানে এগুলা যদি না জানো পরের টপিক বুঝতে পারবে না, মানে ধ্বনি পরিবর্তন। নেক্সট হচ্ছে ঘোষ বর্ণ। ঠিক আছে, বাংলা ব্যাকরণে ঘোষ বর্ণ কোনগুলো? ঠিক আছে, না বাংলা ব্যাকরণের ঘোষ বর্ণ পড়ার আগে তোমরা অঘোষটা আগে বুঝো, ঠিক আছে, তাহলে ঘোষটা সুবিধা হবে। না প্রত্যেকটা বর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণ হচ্ছে অঘোষ। আবার বলে দিচ্ছি, প্রত্যেকটা বর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণগুলোকে অঘোষ বলা হয়। তাহলে আবার ছকে যাব আমরা, একই ছক। তাহলে বলো কোনগুলো অঘোষ? ক খ বলো। ক খ ক, খ, চ চ, ছ ছ, ট ট, ঠ ঠ, ত, থ, প, ফ। প ফ। হ্যাঁ, আমার আগে লেখা উচিত ছিল অঘোষটা, কিন্তু আমি মানে এটা আগে লেখা হয়ে গেছে। তাহলে প্রত্যেকটা বর্গের প্রথম এবং দ্বিতীয় হচ্ছে অঘোষ, সিম্পল। তাহলে অঘোষ মানে কি? মনে রাখবি, ঘোষ মনে হচ্ছে স্বরের গাম্ভীর্য। ঠিক আছে, আমি যতটা পারি লিখে দিচ্ছি, তোমরা একটু তুলে নাও, ঠিক আছে, নোটে তুলে নেবে। ঘোষ মানে হচ্ছে গাম্ভীর্য, মানে স্বরের যে ভাইব্রেশনটা, ভাইব্রেট হয় না একটা জিনিস। অঘোষ মানে কি না, যে বর্ণগুলো উচ্চারণ করতে
একটু কম গম্ভীর মানে মানে শোনা একটু কম গম্ভীর শোনায় যে বর্ণগুলো উচ্চারণ করতে। তোমরা প্রত্যেকে উচ্চারণ করো ক, খ, যেন কত সাবলীল ভাবে আমরা উচ্চারণ করছি, যেন বেশি গম্ভীর নয়। ট ঠ, ত থ, প ফ। এই জন্য এগুলোকে অঘোষ বলে, মানে এদের কোনো রাগ নেই, এদের কোনো মানে মানে এদের কোনো গাম্ভীর্য নেই। এই জন্য এই প্রথম এবং দ্বিতীয় বর্ণকে আমরা অঘোষ বর্ণ বলি। ঘোষ মানে গাম্ভীর্য বা স্বরতন্ত্রীর কম্পন, ভাইব্রেশন, তোমরা এইভাবে মনে রাখতেই পারো। নেক্সট, তাহলে অঘোষ হয়ে গেল। তাহলে ঘোষ কোনগুলো বলা হচ্ছে? বাকি যতগুলো বর্গ আছে, যতগুলো বর্গ মানে বাকি 3টি বর্গ আছে, 3, 4, 5, সেগুলো সবই ঘোষ বর্ণ। তাহলে ঘোষ মানে কি? এখানে এরা প্রচুর গম্ভীর, এই স্বরগুলো প্রচুর গম্ভীর, প্রচুর ভারী, মানে এরা প্রচুর মানে এদের চালচলন খুব ভারী, মানে খুবই ভাইব্রেট হয় এই 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 শব্দগুলো উচ্চারণ করার জন্য। শব্দ মানে বর্ণ আর কি। তাহলে আমরা আবার ছকে আসছি, বলো ত বর্গের কোনগুলো ঘোষ? দ ধ দন্তন্য। এক্স্যাক্টলি, এই যে এখান থেকে এগুলা সব ঘোষ, ঠিক আছে। এক সেকেন্ড, এই যে এগুলা সব কিন্তু ঘোষ। ব্যাস এগুলো একদম দাগ দিয়ে দিচ্ছি। তাহলে প্রত্যেকটা বর্গের 3, 4, 5, যেমন ক বর্গের গ ঘ ঙ, চ বর্গের বর্গেজ ছ ঞ, ত বর্গের ড ঢ মূর্ধন্য, আর আর হচ্ছে ত বর্গের তোমার দ ধ দন্তেন্য, এবং প বর্গের ব ভ ম হচ্ছে সবগুলোই কিন্তু তোমার ঘোষ বর্ণ। আই রিপিট, ঘোষ মনে হচ্ছে স্বরতন্ত্রীর কম্পন বা গাম্ভীর্য বোঝানো হয়ে থাকে, ঠিক আছে। বেশ হয়ে গেল। চলো নেক্সট। নেক্সট হচ্ছে নাসিক্য বর্ণ। এই যে আমাদের টেট পরীক্ষাগুলো হয়, নাসিক্য বর্ণ থেকে প্রচুর একটা প্রশ্ন আসে। 2014 আবার পার্মানেন্ট টেটেই প্রশ্ন এসেছে নাসিক্য বর্ণ থেকে। আমি আলোচনা করছি, দেখে নেবে যে নাসিক্য বর্ণ কোনগুলো। বলছে যে বর্ণগুলো উচ্চারণ করতে নাসিকার সাহায্য হয়, বা এটাকে অন্যভাবেও আমরা বলতে পারি সংজ্ঞাটা, যে সমস্ত ব্যঞ্জন বর্ণগুলো উচ্চারণকালে আমাদের শ্বাসবায়ু শুধুমাত্র মুখ দিয়ে বের না হয়ে নাক দিয়েও বের হয়, অর্থাৎ নাক এবং মুখ দুই দিক দিয়েই আমাদের শ্বাসবায়ু মানে বাহিত হয়, যে ব্যঞ্জন বর্ণগুলো উচ্চারণ করতে তাদেরকে নাসিক্য বর্ণ বলা হয়। এবার তোমাদেরকে এত সব মনে রাখতে হবে না, তোমরা মনে রাখবে যে প্রত্যেকটা বর্গের পঞ্চম বর্ণগুলো, অর্থাৎ পঞ্চম বর্গে যে সমস্ত বর্ণগুলো থাকবে সেগুলোকেই বলা হয় নাসিক্য বর্ণ। সিম্পল। একটা সিটিতে প্রশ্ন এসেছিল এরকম, ঠিক আছে, যে কোন বর্গের, এরকম সামথিং, যে কোন বর্গের ধ্বনিগুলোকে নাসিক্য বর্ণ বলা হয় পঞ্চম বর্গের, হয় সিটেটে নয় বিপিএসসি ল্যাঙ্গুয়েজ পেপারে, আমার মনে পড়ছে, ঠিক আছে। তো এটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা মনে রাখবে যে পঞ্চম যে বর্গটা আছে, দেখো পঞ্চম বর্গের যে বর্ণগুলো আছে সবগুলোই নাসিক্য বর্ণ। কেউ বলো তো আমাকে কোনগুলো পঞ্চম বর্গের উমা কোনগুলো? ইন্দ্র আচ্ছা, উম ইয় দন্তন্য মূর্ধন্য ম। এইগুলো 5টা, ঠিক আছে। প্রত্যেকটা বর্গেই 5টা করে বর্ণ আছে, 4টা নয়। এই যে যে পঞ্চম বর্গের বর্ণগুলো, ঠিক আছে, ইয় ইয় দন্তন্য মূর্ধন্য ম, আমার দন্তন্য মূর্ধন্য একই হয়ে গেছে, ঠিক আছে, এটা বুঝে নাও তোমরা, এটাকে একটু এই থাকে, এই দন্তন্য মূর্ধন্য ম, এই 5টা বর্ণ হচ্ছে তোমার নাসিক্য বর্ণ, ঠিক আছে। বিশাল এই প্রশ্নটা ইম্পর্টেন্ট এবং পরে পরীক্ষা আমি দেখেছি। ইয় ইয় দন্তন্য মূর্ধন্য ম, এবং এগুলো সবগুলোই কিন্তু নাসিকার নাসি মানে আমাদের নাক দিয়ে যেমন নিঃশ্বাস ভাবে বের হচ্ছে, এগুলো উচ্চারণ করলে মুখ দিয়েও বের হয়, ঠিক আছে, এই জন্য লেখে নাসিক্য বর্ণ বলা হয় থাকে। ইয় ইয় দন্তন্য মূর্ধন্য ম, একদম মুখস্থ করে নিতে হবে, এগুলোকে বলা হয় নাসিক্য বর্ণ, ঠিক আছে। নেক্সট, আরেকটা জিনিস তোমার মনে রাখো, ঠিক আছে, আহ, এই যে ক থেকে ম, এটা লেখা হয়নি, এই ক থেকে ম প্রত্যেকটা বর্গে তো 5টা করে আছে, তাহলে 5 5 25। এই ক থেকে ম, ক টু ম, এই বর্ণ 25টি বর্ণকে কি বর্ণ বলা হয়, কেউ বলতে পারবে? এই 25টি বর্ণকে বলা হয় স্পর্শ বর্ণ। এই ক থেকে ম, অর্থাৎ এই যে তোমার যে এই যে বর্গটা, এখানে মোট 25টা যে বর্ণ আছে, এই 25টা বর্ণকে একত্রে আমরা স্পর্শ বর্ণ বলি, ঠিক আছে। কারণ এই সমস্ত বর্ণগুলো উচ্চারণ করার সময় আমাদের জিহা মুখবিবরের কোথাও না কোথাও স্পর্শ হয়, এই জন্যই এগুলোকে স্পর্শ বর্ণ বলা হয়ে থাকে, ঠিক আছে। চলো নেক্সট। নেক্সট উষ্ম বর্ণ, ভীষণই গুরুত্বপূর্ণ এটা। আমরা ছোটবেলায় এটা পড়েছি যে উষ্ম বর্ণ কাকে বলে, না যে সমস্ত বর্ণগুলো উচ্চারণকালে শ্বাসবায়ুর একটা শীষ দেওয়ার মতো উচ্চারণ হয়, মানে আমরা প্রত্যেকে সিটি দেই, তাই না, অর্থাৎ শীষ দেওয়ার মতো যদি উচ্চারণ হয়
যে সমস্ত ব্যঞ্জন বর্ণগুলোর উচ্চারণকালে সেগুলোকে আমরা উষ্ম বর্ণ বলি, বা অন্যভাবে বলতে পারি যে যে সমস্ত ব্যঞ্জন বর্ণগুলো উচ্চারণকালে আমাদের একটা উষ্ম ধ্বনি, মানে উষ্ম বর্ণ, মানে গরম একটা শ্বাসবায়ু বাহিত হয়, তাকে উষ্ম বর্ণ বলতে পারি। ঠিক আছে? তো সংজ্ঞা মনে রেখে তোমাদের কোনো কাজ নেই, অন্যেরা মনে রাখবে। তোমরা মনে রাখবে যে তালব্য, দন্তেশ্ব, হ এবং মন্দেশ্ব এগুলোকে বলা হয় উষ্ম বর্ণ। ঠিক আছে? এর মধ্যে আবার শীষ ধ্বনি সবগুলো নয়, এই চারটাই কিন্তু উষ্ম বর্ণ, তালব্য, দন্তেশ্ব, হ, মন্দেশ্ব। কিন্তু এর মধ্যে কিন্তু তালব্য এবং দন্তেশ্ব এই দুটো মাত্র শীষ ধ্বনি। কারণ এই দুটো বর্ণ উচ্চারণকালেই আমাদের শীষ দেওয়ার মতো একটা শব্দ উচ্চারণ হচ্ছে। আর তালব্য, দন্তেশ্ব, হ, মন্দেশ্ব এই চারটাকে একসঙ্গে উষ্ম বর্ণ বলা হয়ে থাকে। ঠিক আছে? আর তালব্য, দন্তেশ্ব হচ্ছে শীষ ধ্বনি, কারণ এগুলো উচ্চারণকালে মানে সিটি দেওয়ার মতো একটা শব্দ আমাদের বাহিত হয়। হুম। চলো নেক্সট হচ্ছে তাড়ন জাতু ধ্বনি। তাড়ন জাতু ধ্বনি কাকে বলে? মানে যে সমস্ত ব্যঞ্জন বর্ণগুলোর উচ্চারণকালে আমাদের জিহা তাড়িত হয়, এই তাড়িতটাকে অন্যভাবে তোমরা মনে রাখো যে ভাইব্রেট হয়। তোমরা প্রত্যেকে ডয়েস নড়ো আর ঢয়েস নড়ো, যেমন ভাবে উচ্চারণ করো তোমরা উচ্চারণ করো, দেখো তোমাদের জিভটা কিন্তু একটা একটা কিন্তু ভাইব্রেট হবে, একটা ভাইব্রেট হবে। এই জন্য এগুলোকে তাড়নজাত ধ্বনি বলা হয়। এমনি তোমরা মুখস্থ করে নিতে পারো যে ডয়েস নড়ো আর ডয়েস নড়ো এগুলোকে বলা হয় তাড়নজাত ধ্বনি। সাধারণত এগুলা কিন্তু পড়ে থাকে পরীক্ষায়। আরেকটা জিনিস মনে রাখবে যে এই যে তাড়নজাত দুটো ধ্বনি, এগুলোকে অল্প প্রাণ ধ্বনি বলা হয় নাকি মহাপ্রাণ? তোমরা আইডিয়া করে বলো তো, যে কি বলতে পারে, কি বলা যেতে পারে এই দুটো? প্রাণ। একদম মহাপ্রাণ। ঠিক, একদম ঠিক। কেন মহাপ্রাণ? মানে এগুলো তো উচ্চারণ করলেই বুঝতে পারছি আমরা, তাই না? কারণ এদের মধ্যে প্রচুর একটা গাম্ভীর্য আছে, প্রচুর একটা শ্বাসবায়ুর দরকার হচ্ছে, তাই না? এই জন্য এটাকে মহাপ্রাণ বলা হয়। ঠিক আছে? তো এবং অবশ্যই এটা ঘোষ না অঘোষ, দেখি কি বলতে পারে। ঘোষ না ঘোষ, ঘোষ না ঘোষ? সে ঘোষ। ঘোষ হবে। এক্স্যাক্টলি ঘোষ। কারণ আমরা যদি বর্গ ফর্গ না হিসাবেও না করতে পারি, কারণ এগুলোকে শোনার পরেই বলে দিচ্ছি যে এরা প্রচুর গম্ভীর, এরা একদমই সহজ সাবলীল ভাবে উচ্চারণ হচ্ছে না। এগুলোকে আমরা ঘোষ বলতে পারি, ঘোষ মহাপ্রাণ। বেশ, খুব ভালো লাগলো, অনেকে বুঝতে পেরেছে। নেক্সট হচ্ছে আশ্রয়স্থান ভাগী বর্ণ। খুব সুন্দর একটি নাম, যে আশ্রয় স্থান ভাগী বর্ণ, মানে যে সমস্ত বর্ণগুলো শুধুমাত্র আশ্রয় চায়, মানে এরা একভাবে একাকী থাকতে পারে না। ঠিক আছে? তো আমরা বাংলা ব্যাকরণে অনুস্বার এবং বিসর্গ এর ব্যবহার তো আর এখন নেই আমাদের, যদিও তাও আমাদেরকে মনে রাখতে হবে যে অনুস্বার এবং বিসর্গ এই বর্ণগুলোকে আশ্রয় স্থান ভাগী বর্ণ বলা হয়। কেন বলা হয়? কারণ এগুলো এককভাবে উচ্চারণ হতে পারে না। এগুলো এগুলো এককভাবে এর কোনো অর্থ থাকে না। তুমি শুধু অনুস্বার করে তো, শুধু কোথাও একটা অনুস্বার লিখে দিবে তো, দেখি কি এর কোনো অর্থ আছে কি? কিছু অর্থ নেই। তো এগুলো সবসময় কিন্তু মানে একটা না একটা কোনো বর্ণকে খোঁজে, আশ্রয় করে বাঁচতে চায়। ঠিক আছে? ওই লাউ গাছ এই গাছের মতো, ঠিক আছে, লতানে গাছের মতো। তো এই অনুস্বার এবং বিসর্গ এই জন্য এগুলোকে আশ্রয়স্থানভাগী বর্ণ বলা হয়। কারণ এগুলা সবসময় কিন্তু কোনো না কোনো বর্ণকে খোঁজে, তার উপর ডিপেন্ড করে বাঁচে। ঠিক আছে? এগুলো এই জন্য অনুস্বার এবং বিসর্গকে আশ্রয়স্থানভাগী বর্ণ, এবং এদের কি অযোগ বাহ বর্ণও বলা হয়। ঠিক আছে? লিখিনি, কারণ এত দরকার হয় না, তাও তোমরা লিখে নাও। ঠিক আছে? অন্যান্য পরীক্ষার সময় হয়তো লাগতেই পারে। অযোগ বাহু বর্ণ, ঠিক আছে, এগুলোকে অযোগ বাহু বর্ণও বলা হয়ে থাকে, অযোগ বাহ। ঠিক আছে? হয়ে গেল টোটাল, মানে ব্যঞ্জন বর্ণ, এগুলোই ব্যঞ্জন বর্ণের ফাংশন, এর বাইরে কিন্তু কিছু নেই। এবার হচ্ছে আমি কিছু তোমাদের এক নজরে আরো কিছু মানে রেখেছি, ঠিক আছে, যেগুলো মিস হয়ে গেছিল, বা জাস্ট একদম এক রিদিমে পড়ার জন্য। দেখো এখানে যে উষ্ম ধ্বনি, ঠিক আছে, উষ্ম ধ্বনি কাকে বলে? না তালব্য, মূর্ধন্য ষ, দন্ত্য স, এগুলোকে উষ্ম ধ্বনি বলা হয়। তরল স্বর, এগুলোর সংজ্ঞা জানার দরকার নেই, কারণ কাজে লাগে না, জাস্ট মুখস্থ করে নেবে। র এবং ল কে বলা হয় তরল স্বর। পার্শ্বিক ধ্বনি কাকে বলে? এটা সাধারণত পড়ে থাকে পরীক্ষায়। ল কে বলা হয় পার্শ্বিক ধ্বনি। কেন এটা একটু বলে দিচ্ছি। কারণ এই ধ্বনিটার উচ্চারণ কালে মানে শ্বাসবায়ু জিহার দুপাশ দিকে, তো এটা যদি আমাদের জিহা হয়, এই দুপাশ দিয়ে আমাদের মানে শব্দ বের হয়, এই সরি শব্দ নয়, মানে শ্বাসবায়ু বের হয় বা নিঃশ্বাস ভাবে বের হয়। এই জন্য এগুলোকে লকে পার্শ্বিক ধ্বনি বলা হয়। তোমরা মনে মনে যদি ল উচ্চারণ করে দেখবে যে জিহার দুপাশ দিয়ে কিন্তু একটা শ্বাসবায়ু কিন্তু প্রবাহিত হচ্ছে, এই জন্য লকে পার্শ্বিক ধ্বনি বলা হয়। অন্তস্থ বর্ণ কাকে বলে? অন্তস্থ জ, র, ল, ব, এগুলোকে অন্তস্থ বর্ণ বলা হয়। কম্পন জাত ধ্বনি, এটা পরীক্ষায় পড়ে থাকে, সম্ভবত আপার প্রাইমারি টেট পরীক্ষায় এটা এসেছিল।
আমি ভিডিও করেছি, তোমরা দেখে নেবে, যে র, ঠিক আছে, এগুলো যে কত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আপার প্রাইমারি টেটের প্রশ্নটা দেখবে, বাংলা প্রশ্নটা টোটাল, টোটাল মানে টেটের যে সিলেবাসে প্রশ্ন হয় সে করেনি, টোটাল অনার্স লেভেলের প্রশ্ন করে দিচ্ছে, ঠিক আছে। তাই এই সরকার সবকিছু করতে পারে, এমন কিছু নেই যে এই সরকার করতে পারে না। তো ওগুলো মানে দেখবে কম্পনজাত ধ্বনি পরীক্ষায় পড়েছে, যে নিম্নের কোনটি কম্পনজাত ধ্বনি। তো অবশ্যই র কে বলা হয় কম্পনজাত ধ্বনি। তোমরা প্রত্যেকে র উচ্চারণ করো, র, দেখবে একটা ভাইব্রেট হচ্ছে র। তো র কে বলা হয় কম্পনজাত ধ্বনি, এটা একদম মুখস্থ করে নাও, পড়তেই পারে। শীষ ধ্বনি, এটাও অনেক পরীক্ষায় পড়েছে, তালে তালে বসে এবং দন্তস্বকে বলা হয় শীষ ধ্বনি। অর্ধস্বর, যেমন আমরা দেখেছিলাম স্বরবর্ণের অর্ধস্বর হচ্ছে যেমন হস্যই, হস্যৌ, এগুলো হচ্ছে অর্ধস্বর ছিল, মানে স্বরবর্ণের। ব্যঞ্জন বর্ণের অর্ধস্বর হচ্ছে অন্ত্যেষ্ঠ এবং ব, পুরো মুখস্থ করতে হবে আমাদেরকে। আর যেটা আমি বলেছি যে স্পর্শ বর্ণ, না ক থেকে ম, ক থেকে ম, ক টু ম, এই 25টি বর্ণকে স্পর্শ বর্ণ বলা হয়। কেন? এই 25টি বর্ণের উচ্চারণকালে আমাদের জিহ্বা মুখবিবরের কোনো না কোনো জায়গায় স্পর্শ করে বলে এগুলোকে তোমার হচ্ছে স্পর্শ বর্ণ বলা হয়ে থাকে, ঠিক আছে। এবার আমাকে কেউ একটু বলো যে এতটা পর্যন্ত কারো কোনো ডাউট আছে, বলতে পারো। নেই নিশ্চয়ই, তাহলে আমরা এবার একদম জাস্ট প্র্যাকটিসে যাব, ঠিক আছে। তার আগে আমি আগের দিনের কিছু দেখি প্রশ্ন যদি করা যায়, ঠিক আছে, একটু সময় আছে। কেউ আমাকে বলতে পারবে যে বাংলা স্বরবর্ণে মোট কটা মৌলিক স্বরধ্বনি আছে? আমি কি বলেছিলাম? আবার প্রাইমারির প্রশ্ন। 12টা। না 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 না, মৌলিক স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি অবশ্যই 7টা আছে, দেখবে। 7টা, হ্যাঁ হ্যাঁ ও, 7টা। হ্যাঁ, ও আ হস্র সে এ ও এ। এই প্রশ্নটা এসেছিল আপার প্রাইমারি টেট পরীক্ষায়, প্রিপারেশন ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নেবে, ভিডিও দেওয়া আছে। আচ্ছা, তুমি বলো তো যে স্বরধ্বনি দিকে ধরি কত, বাংলা ব্যাকরণে আহ, সানুনাসিক স্বর কাকে বলে? এবং একটা উদাহরণ, রি, সানুনাসিক স্বর কাকে বলে? রি কে না, সানুনাসিক। এঁচোড়, ইঁদুর। হ্যাঁ হ্যাঁ, সেই যে যে ইঁদুর বলছে ঠিক এঁচোড়, আছে, ইঁদুর। হ্যাঁ, মানে তোমরা মুখস্থ করতে যাও না, যে কোনো স্বরবর্ণের উপর চন্দ্রবিন্দু লাগিয়ে দিলেই সেটা সানুনাসিক স্বর হয়ে যাবে, ঠিক আছে। শেষ প্রশ্ন, যৌগিক স্বর মোট কটা, মানে প্রধান যৌগিক স্বর এবং কি কি, বলো। যৌগিক স্বর মোট কটা এবং কি কি? যৌগিক স্বর হচ্ছে স্যার কটা? 25টা আছে, 25টা। সে তো সব মিলিয়ে, মানে প্রধান কটা, প্রধান কটা বলেছিলাম, মূল কটা বলেছিলাম? প্রধান, স্যার ও আর ও, সেই ও প্লাস রস্যই, আর একটা হচ্ছে একদম একদম, ও প্লাস রস্য। ওই, হ্যাঁ, ওই এবং ও, ঠিক আছে। তোমরা 25টা মনে রাখার দরকার নেই, মনে রাখবে যে প্রধান হচ্ছে ওই এবং ও, ঠিক আছে। এগুলো পরীক্ষায় পড়তে পারে। চলো আজকে প্র্যাকটিস যাচ্ছি আমরা। নিম্নের কোনটি অল্প প্রাণ বর্ণ, বলো। নিম্নের কোনটি অল্প প্রাণ বর্ণ? ক স্যার। প্রত্যেকে উত্তর দাও, নিম্নের কোনটি অল্প প্রাণ? ক দেখো আমরা যদি স্যার। প্রথমে দেখি উঁ, আমরা যদি প্রথমে দেখি, আচ্ছা ঠিক আছে, উঁ কি, উঁ কি বর্ণ? এখানেই প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে। উঁ কি বর্ণ? উঁ বলা হয় পঞ্চম বর্ণ, তাহলে এটা নাসিক্য পঞ্চম বর্ণ, বর্ণ, এটা নাসিক হলো না। বর্ণ। হ্যাঁ নাসিক। ছ কি বর্ণ? চ, ছ, দ্বিতীয় নাম্বার বর্ণ, এটা মহাপ্রাণ, হ্যাঁ, এটা মহাপ্রাণ বর্ণ। এটাও হচ্ছে, এটাও হচ্ছে না। থ কি বর্ণ বলো, থ এটাও কোন কোন মহাপ্রাণ জায়গায় আছে? বর্ণ। মহাপ্রাণ। মহাপ্রাণ। তাহলে ক বর্ণ ঠিক, এক্স্যাক্টলি। চলো, মহাপ্রাণ বর্ণ কোনটি? অপশন 2, এই সরি অপশন 2 স্যার বলছি, 2 খটা নম্বর হবে, প্রশ্ন। স্যার খটা হবে, খটা হবে। সবগুলোই স্যার। সবগুলোই এখানে আছে। সবগুলোই হবে, সবগুলোই হবে, হ্যাঁ হ্যাঁ সবগুলোই হবে। আচ্ছা একদম ঠিক। দেখো খ, ক খ, এটাও 2 নম্বর, চ ছ, এটাও হবে, ত থ, তাহলে 2 নম্বর, তাই এটা সবগুলো অ্যান্সার ঠিক, তাই না? চলো নেক্সট, নিম্নের কোনটি অঘোষ বর্ণ? 3 নম্বর প্রশ্ন, অঘোষ কোনটা? খুব ভেবে বর্ণ, চিন্তে বল। স্যার ছ হবে, স্যার ছ ক। হবে, অঘোষিত। স্যার অঘোষ্ট, ছ আচ্ছা হবে। অঘোষ, আচ্ছা আমার সাথে দেখে নিচ্ছি। দেখো গোটা কোন স্থানে আছে? ক, খ, স্যার ওটা ঘোষ হবে, তৃতীয় স্থানে। গ, তাহলে এটাও ভুল। তাহলে অঘোষ
চ ছ চ ছ এটাও হবে না, সরি, ছ তো দু নম্বর আচ্ছা পজিশন ছটা আছে, হবে তো। ঠিক আছে। দন্তন্য কি ত থ দন্তন্য, এটাও হবে না। প প ব এটাও হবে না। তাহলে কিন্তু অবশ্যই ছ হবে, কারণ ছটা আছে, দ্বিতীয় নাম্বার আছে। আমরা কি জেনেছি যে 1 এবং 2 হচ্ছে অঘোষ। তাহলে 4 নাম্বার, নিম্নের কোনটি ঘোষ? নিম্ন, এটা দ হবে। এটা দ হবে। বাকি সবাই উত্তর দাও, ঠিক আছে। উত্তর উত্তর দিলে সবাই মানে জিনিসটা, দ হবে। আচ্ছা ঘোষ দ বলেছে, হবে। আমরা কি জেনেছি ঘোষ কোনগুলো? 3 3, 4 5। 4, 5। তাহলে ক কি হচ্ছে? হচ্ছে না। চ কি হচ্ছে? হচ্ছে না। ট কি হচ্ছে? হচ্ছে না। অবশ্যই ত থ দ, ধ ইজ দ্য রাইট অ্যান্সার। 5 নাম্বার, তরল স্বর কোনটি? তরল স্বর কোনটি? ল হবে, ল। ড। অপশন এ। স্যার এখানে দুটোই তো আছে, বয়সন্য। ওহো, স্যার হ্যাঁ, ডিটা এখানে হবে, এটা অপশনটা হবে। একটু, তাহলে এখানে আরেকটা অপশন করা উচিত ছিল যে এ এবং ডি, তাই না? তাহলে এখানে হ্যাঁ কিন্তু হ্যাঁ। লটাও হচ্ছে তরল হ্যাঁ স্বর স্যার। আর রটা তরল স্বর। তাহলে আজকে আমরা একটু জেনে নিয়ে যাস, অনুসারটা কি কিশোর হবে? অনুসারটা কিশোর, ওটা নিসর্গ আশ্রয় কিশোর। স্যার স্যার আশ্রয় দরকার। হ্যাঁ, আশ্রয়স্থান বর্ণ বা আশ্রয় অযোগবাহ সাধন। বর্ণ। হুম, হুম। একদম। তো নেক্সট, অনেক প্রশ্ন আছে আজকে। পার্শ্বিক ধ্বনি কোনটা? ল। পার্শ্বিক ধ্বনি ল কোনটা? হবে, অপশন ডি, অপশন ডি। ল। অবশ্যই ল। তো ল নাসিক্য স্যার। বর্ণ যেগুলো, হ্যাঁ ল, ল হচ্ছে পার্শ্বিক বর্ণ। বললো নাসিক্য বর্ণ কোনগুলো? প্রথম না। বর্গ, দ্বিতীয় বর্গ, পঞ্চম বর্গ। অবশ্যই হবে বর্গের পঞ্চম হ্যাঁ, বর্ণ নাসিক বর্গের বর্ণ। বর্গের পঞ্চমটা। হুম। চলো নেক্সট হচ্ছে শীষ ধ্বনি যেগুলো, শীষ ধ্বনি এডি, কোনগুলো? সে এডিটা হবে। এডি। এডি, এডি। তাহলে আমরা কি জেনেছি? তাহলে অবশ্য হচ্ছে শীষ ধ্বনি হচ্ছে তালবস্য, আর হচ্ছে দন্তস্ব হচ্ছে শীষ ধ্বনি, তাহলে এডি। তাহলে হটা কি বর্ণ আমরা জেনেছি? কেউ বলতে পারবে হ কি? হ কি? হ উষ্ণ বর্ণ। উষ্ণ বর্ণ। উষ্ণ উষ্ণ বর্ণ। 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 আর র কি বর্ণ বলেছিলাম? র কি? তরল স্বর। তরল স্বর। হ্যাঁ, তরল বর্ণ। তরল। আরেকটা আছে, আরেকটা বলো, আরেকটা, আরেকটা কি? সেই কম্পন। ভাইব্রেট হয়, কম্পন বর্ণ। হ্যাঁ। হ্যাঁ, কম্পন, কম্পন জাত বর্ণ। ঠিক আছে, হয়ে গেল। না, আরেকটা আছে, বলো স্পর্শ বর্ণ কয়টি? এটা সব ভুল এখানে। 25টা তো, সব সব ভুল ভুল। স্যার এখানে। সব ভুল হবে। এটা 25টা। হচ্ছে সব বলে, এটা হচ্ছে টোটাল, টোটাল 25টা বর্ণ। ঠিক আছে, তো এই ছিল এটা ক্লাস। আর কোনো সমস্যা আছে? তারপরে আমরা বোধ পরীক্ষা যাচ্ছি। তাহলে এখান থেকে আশা করি কারো সমস্যা নেই, তাই না? থাকলে বলতে পারো। এই হচ্ছে টোটাল ব্যঞ্জন বর্ণ, এর বাইরে কোনো কিছুই নেই। ঠিক আছে, কোনো নিশ্চয়ই কোনো সমস্যা নেই। তো আমরা এবারে জাস্ট চলে যাচ্ছি বোধ পরীক্ষণে, ঠিক আছে। এটা একটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, ঠিক আছে, সিটেড এর, ঠিক আছে। এটা কিন্তু একটা সিটেড এর মানে প্রিভিয়াস এর দিকে আমি এটা টুকেছি। খুব জটিল নয়, মোটামুটি জটিল, আশা করি পারা যাবে, ঠিক আছে। তবে একটু পড়ে নিই, ঠিক আছে, যাতে পড়ে পড়ে অ্যান্সারটা করলে বুঝাতে সুবিধা হবে। বলছে ধর্ম যখন বিজ্ঞানকে বলে রাস্তা ছাড়ো, বিজ্ঞান কি রাস্তা ছেড়ে দেয়? পোপের ভয়ে দেশান্তরী হয়েছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। এটা একটা আনলাইন করতে হবে, যে কার ভয়ে? পোপের ভয়ে। সারাটা দিন অন্ধকার ঘরের মধ্যে, সারাটা দিন অন্ধকার ঘরের মধ্যে পায়চারি করতেন গ্যালিলিও। তাকে পাহারা দেবার জন্য বসে থাকতো একজন ধর্মের পেয়াদা, এটা আনলাইন হবে, যার চোখের পাতা বাতাসেও নড়তো না। বিজ্ঞান কি তখন থেমেছিল? তীর্থের পান্ডাদেরই হই হই তাদের লাল চোখ কি পেরেছিল পৃথিবীকে বেঞ্চের উপর দাঁড় করিয়ে সূর্যকে চারিদিকে উদ্ভস করাতে? ধর্ম যতদিন দুঃখী মানুষকে বেঁচে থাকার সাহস দেয়, ততদিন রাস্তা নিয়ে কারো সঙ্গে তার বোঝাপড়া ঝগড়া থাকে না। রাস্তা কারো একার নয়, বরং তাকেই একদিন রাস্তা ছাড়তে হয়, যার স্পর্ধা আকাশ ছুঁয়ে যায়। বর্তমান সময়ের প্রেক্ষিতে খুব ভালো একটা মানে কি বলবো প্রবন্ধ, ঠিক আছে। ধর্ম মানুষকে কখনোই লক্ষ্যে পৌঁছাতে পারে না, বিজ্ঞানই পারে। চলো প্রথম, চোখের পাতা বাতাসেও নড়তো না কার? ব। গ্যালিলিওর প্রভাব। গ্যালিলিওর প্রহরীদের। ঠিক আছে, গ্যালিলিও প্রহরী। চলো। হুম,
পান্ডা শব্দের অর্থ কি? বলো, পান্ডা শব্দের অর্থ কি? দর্শক খ। সবই ঠিক। পান্ডার শব্দের অর্থ হচ্ছে অপশন খ হবে কিন্তু, হ্যাঁ। খ হবে। তীর্থক্ষেত্রের পথ প্রদর্শক। দেখবেন পুরী গেলে পান্ডা অনেক আছে, টাকা নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরায়, সেগুলোকে বলা হয় তীর্থক্ষেত্রের পথ প্রদর্শক। কাকে রাস্তা ছাড়তে হয়? কি হবে এটা? নাম্বারটা গ। স্বার্থমন্ত অবশ্যই হয়ে গ হবে, পৃথিবীর অবশ্যই গ হবে। যারা স্বার্থে অন্ধ হয়ে পৃথিবীর সুখ প্রকৃতিকে নির্দেশকে লঙ্ঘন করে যে। 4 নাম্বার, রাস্তা নিয়ে কারো সঙ্গে ঝগড়া থাকে না, এখানে তার বলতে কার? ধর্ম। ধর্ম, এটা খ নাম্বার। ধর্ম। রাস্তা নিয়ে কারো সঙ্গে তার ঝগড়া থাকে না, এটা তো আমারও কনফিউশন হলো, ধর্ম নাকি বিজ্ঞান? ধর্ম যতদিন দুঃখী মানুষকে বেঁচে থাকার সাহস দেয়, ততদিন রাস্তা নিয়ে কারো সঙ্গে ঝগড়া থাকে না। একদম ঠিক, এটা হবে ধর্ম। ধর্ম। ঠিক আছে, এরকমই কিন্তু প্রশ্ন আসবে পরীক্ষায়। ঠিক আছে, কোন উক্তিটি সঠিক নয়? দেখো ভালো করে, 5 নাম্বার প্রশ্নটা, কোনটা সঠিক নয়? গ নাম্বারটা, কবি মানবতাবাদী ধর্মকে স্বীকার করছেন না। প্রথম ক নাম্বার আছে, ধর্ম দুঃখী মানুষকে বেঁচে থাকার প্রেরণা দেয়। খ, ধর্ম বিজ্ঞানের অগ্রগতিকে রুদ্ধ করতে চাইছে। গ, কবি মানবতাবাদী ধর্মকে স্বীকার করছেন না। ঘ, মানব সভ্যতার অগ্রগতির বাধা কুসংস্কার। সবগুলো তো সঠিক, কোনটি সঠিক নয় বলেছে? দেখো, ঘ তো অবশ্যই সঠিক, যে মানব সভ্যতার অগ্রগতির পথে বাধা কুসংস্কার। ক, দুঃখী মানুষের বেঁচে থাকার তার প্রেরণা দেয় ধর্ম, এটা তো লিখে আছে। বিজ্ঞানের অগ্রগতিকে রুদ্ধ করতে চাইছে, তাহলে অপশন গ অবশ্যই সঠিক, সঠিক নয়, তাই না? হ্যাঁ, খুব টিপিক্যাল, কারণ সঠিক নয় বলেছে, তাই না? 6 নাম্বার প্রশ্ন কি হবে বলো, কোনটি তৎসম শব্দ? এই সরি, কোনটি সূর্য কি শব্দ? উত্তর বলে দিচ্ছি। দেখো, আমি একটু বলে দিচ্ছি, হ্যাঁ। আমি আগের দিন বলেছিলাম না, যে কিভাবে আমরা তৎসম শব্দ খুঁজবো, যেগুলো হচ্ছে পিওর সংস্কৃত থেকে। সংস্কৃত শব্দ। হ্যাঁ, হ্যাঁ, সেগুলোই তৎসম শব্দ। মানে যেগুলো পিওর সংস্কৃত শব্দ, সেগুলোকেই তৎসম শব্দ বলা হয়। যেমন হচ্ছে পিতা, মাতা, ঠিক আছে, নদী, মানে যেগুলো তো সংস্কৃত শব্দ, সেগুলোকেই তৎসম শব্দ বলা হয়। আর যেগুলো পিওর বাংলা শব্দ, সেগুলোকে বলা হয় তদ্ভব শব্দ। দেশি কি? এই দেশি শব্দ নিশ্চয়ই তোমাদেরকে বোঝাতে হবে না। ধরো মুড়ি, ঢেঁকি, ঝিঙা, এই যে পিওর যে গ্রাম্য শব্দগুলো, দেশি শব্দ বলা হয়। আর অর্ধ তৎসম শব্দ কাকে বলে? যেগুলো বিকৃতভাবে উচ্চারণ হয়, যেগুলো বিকৃতভাবে উচ্চারণ হয়। দেখবে আমরা অনেকের নাম পাড়া গ্রামে বিষ্ণু হয়, অনেকের নাম বিষ্ণু হয়, কিন্তু তাকে কেউ বিষ্ণু বলে ডাকে না, তাকে কি বলে ডাকে? বলে বিষ্টু। এই যে তৎসম শব্দটাকে আমরা বিকৃতভাবে উচ্চারণ করছি, তাই যে কোনো বিকৃত শব্দকেই আমরা অর্ধ তৎসম বলি। যেমন 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 কারোর নাম কৃষ্ণ, ঠিক আছে, কিন্তু তাকে কেউ কৃষ্ণ বলে ডাকে না, কেষ্ট। তাকে বলে কেষ্ট, তাকে বলে কেষ্ট। তাই এই যে তৎসম শব্দের বিকৃত উচ্চারণ, এই জন্য তাকে অর্ধ তৎসম বলি। ঠিক আছে, পরে তাই। পড়ে দেবে এগুলো। বিজ্ঞান কি তখন থেমেছিল? বলো, বিজ্ঞান কি কারক? অ, বিজ্ঞান এখানে কর্তৃকারক। কর্তৃকারক। কর্মকারক হবে না, বিজ্ঞান কর্তিকারক। হচ্ছে কর্তৃকারক। কর্তৃকারকই অনেকের একটা ধারণা আছে, হ্যাঁ একদম পূর্ণ ব্যক্তি, অনেকের একটা ধারণা আছে যে কর্তৃকারক সেগুলোই হয়, মানে যেগুলো হচ্ছে মানুষ বা কোনো সচল প্রাণী। এটা ভুল। একটা বাক্যের মধ্যে যে শব্দটার চালিকা শক্তি, সেটা বাংলা হোক ইংরেজি হোক, দুটো ক্ষেত্রেই সমান। এই ব্যাকরণটা, একটা বাক্যের যে চালিকা শক্তি সেই হচ্ছে কর্তৃ। ঠিক আছে, মানে ধরো সাপোজ আর কি, যে উম, ধরো একজন নায়ক নায়িকার, তাদের মধ্যে মিলিত হওয়ার একটা বস্তু যদি হয় একটা গোলাপ ফুল, তাহলে এই গোলাপটাই কিন্তু একটা চালিকা শক্তি ভূমি পালন করছে তাদের রিলেশনে। তার মানে গোলাপ একটা কর্তৃকারক। এই সোজা জিনিসটা যদি কেউ বুঝতে পারে, সে কারক বুঝে যাবে। অনেকের একটা ধারণা আছে, আমি দেখেছি, যে কর্তৃ মনে তাকে হচ্ছে ওই দুটো হাত দুটো পা থাকতে হবে, এরকম ভুল। একটা বাক্যের মধ্যে যেই চালিকা শক্তি, আমরা তাকেই কিন্তু কর্তৃকারক বলতে পারবো। এখানে বিজ্ঞান কর্তৃকারক। ঠিক আছে, তো নেক্সট, ধর্মের ষাঁড় বলতে বোঝানো হয়েছে কি? ধর্মের অকর্মণ্য। ষাঁড় কি? অকর্মণ্য।
অবশ্যই না অকর্মণ্য হবে, কারণ অকর্মণ্য। কর্মহীন হচ্ছে না, সহায় সম্বল হচ্ছে না, ধর্মযজ্ঞে বলশালী ছাড়া এটা তো হচ্ছেই না, অকর্মণ্য। ঠিক আছে। গ্যালিলিও কে ছিলেন? দার্শনিক। সবাই জানি আমরা, তাই না? দার্শনিক। এই গ্যালিলিও কি বৈজ্ঞানিক ছিলেন না? বৈজ্ঞানিক হবে, সে বৈজ্ঞানিকও হবে। বৈজ্ঞানিক করেছি স্যার। গ্যালিলিও বৈজ্ঞানিকটাই বেটার হবে, কারণ দার্শনিক যেমনি তার একটা যদি থেকেও থাকে, তার বৈজ্ঞানিক, তিনি নিজেকে তো সে বৈজ্ঞানিক দুটোই বলতেন আছে, যতদূর আমি জানি। বৈজ্ঞানিক দার্শনিক দুটোই, কিন্তু বৈজ্ঞানিকটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, এটাই টেটের প্রশ্ন। ঠিক আছে, দুটোই থাকবে, কিন্তু বৈজ্ঞানিকটাই নেবে ওরা। ঠিক আছে। স্যার এবং তাহলে এই প্রশ্ন দার্শনিকটা শীতের যদি প্রশ্নে, আমার ইয়েতে থাকে, অপশনে থাকে, হ্যাঁ, এটা বৈজ্ঞানিক যদি না থাকে এটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এটা যদি না থাকে এটা ঠিক হয়ে যাবে। দার্শনিক দুটোই থাকে, তাহলে বৈজ্ঞানিকটা করতে হবে। তখন হ্যাঁ, হ্যাঁ, যদি দূরে থাকে অবশ্যই বৈজ্ঞানিক, কারণ তিনি আচ্ছা, নিজেকে মানে বিজ্ঞান নিয়েই পরিচয় দিতেন যতদূর জানি। চলো নেক্সট। তাহলে আমি বলেছিলাম যে 9টা প্রশ্ন থাকবে গদ্য থেকে এবং 6টা প্রশ্ন থাকবে পদ্য থেকে, তোমরা এটা পড়ো। ঠিক আছে। এক বিন্দু দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ, এক সে আকাশ মায়ের কোলে যেন রবি শশী দোলে, এক রক্ত বুকের তলে এক সে নারীর টান, মোরা এক বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান। প্রাসঙ্গিক কবিতা বর্তমান সময়ে। এবার বলো, কাজী নজরুল ইসলাম কি নামে পরিচিত ছিলেন? বিদ্রোহী কবি। সে বিদ্রোহী বিদ্রোহী কবি। এই এই প্রশ্নটা সেই ব্রাহ্মণ আমলে সেই তোমার হচ্ছে 2002 2003 যখন রেগুলার পরীক্ষা হতো সেখান থেকে নিয়েছি এটা। হ্যাঁ, এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। এটা হচ্ছে বিদ্রোহী কবি। তো নেক্সট, কুসুম শব্দের অর্থ কি? ফুল। ফুল। কুসুম, হ্যাঁ, এখানে কুসুম শব্দের অর্থ কি ডিম টিম নয়। ঠিক আছে, এখানে কিন্তু ফুল। আকাশ শব্দের সমার্থক শব্দ কি? সে সব হবে। সবগুলোই ঠিক। আমি তোমাকে নোট দেবো, তাও বলে দিচ্ছি, টেট পরীক্ষায় দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে সমার্থক শব্দ, একটা হচ্ছে বিপরীত শব্দ, আর কারক, সমাস এবং পদান্তর। এই 6টা টপিক খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু সবগুলোই হবে। চলো, কুসুম শব্দের পদ পরিবর্তন করলে কি হবে? কি হবে এটা? কুসুমিত। 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 হ্যাঁ, অনেকেই এটাকে ভাববে, এটা ভুল, এটা তো একদম প্রপার ভুল। এটা কুসুম থেকে কুসুমিত। ঠিক আছে। আমি কুসুমিত বললাম তো কম। হ্যাঁ, কুসুম থেকে কুসুমিত। মুসলিম তার নয়নমণি, এখানে তার বলতে কাকে বোঝানো হয়েছে? স্যার এটা ভারত। দেখো এখানে এটা এটা খুব জটিল প্রশ্ন। ঠিক আছে, এটা অনেকে বুঝতে পারে না, অনেকে করবে যে বাংলাদেশ, এটা তো হবেই না, পশ্চিমবঙ্গ এটাও হবে না, এটা অবশ্যই ভারত মাতা বা আমার দেশকে বোঝানো হয়েছে। ঠিক আছে, অপশন ক এই প্রশ্নের সঠিক উত্তর। হ্যাঁ, তার বলতে ভারত মাতাকেই বোঝায়। হ্যাঁ, ভারত মাতাকে বোঝায়, অর্থাৎ আমাদের ভারতবর্ষকেই বোঝানো হচ্ছে, জন্মভূমিকে। চলো 6 নম্বর প্রশ্ন, হিন্দু মুসলমান কবিতার মাধ্যমে কবি কোনটা হবে নিম্নের? গ নাম্বার, হিন্দু সে গ হবে, হিন্দু মুসলিমরা আলাদা হিন্দু নয়। মুসলিমরা আলাদা নয়। হ্যাঁ। অবশ্যই অপশন গ, হিন্দু মুসলিম আলাদা নয়। আর বাকিগুলো পড়ে নিচ্ছি। হিন্দু মুসলিমের মধ্যে মিলগুলি তুলে ধরেছেন না, অবশ্যই না। একই দেশের কথা বলা হয়েছে না। হিন্দু মুসলিমের বিষয়ে বলা হয়েছে, এটা হয়তো একটু টাচি, কিন্তু এর থেকেও কিন্তু এইটা বেটার লাগছে। হিন্দু মুসলিমরা আলাদা নয়, বা তারা যে সব মানুষ, এটাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে। তো এই ছিল আজকের আলোচনা, কিন্তু জাস্ট একটু যদি সময় আছে, আমি তোমাদেরকে কিন্তু কিছু বিপরীত শব্দ ধরছি, তোমরা পারলে বলতে পারো। ঠিক আছে। আচ্ছা, দুরন্ত এর বিপরীত শব্দ কি হবে, কেউ বলতে পারবে? দুরন্ত। শান্ত। স্থির। সে শান্ত হবে, দুরন্ত, ধীর হবে, স্থির হবে, ধীর স্থির। হ্যাঁ, দুরন্ত, শান্ত। আচ্ছা, দুর্গম, বলো, দুর্গম এর বিপরীত শব্দ কি? দুর্গম। সে সুগম। 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 দুর্গম বিপরীত শব্দ হচ্ছে সুগম। ঠিক আছে। আমি তোমাদের বিগত 10 বছরের সিটের প্রশ্ন দিয়ে দেবো। ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, এগুলো দিয়ে দিলে ভালো হয়, সামনে সিটেরটাও আছে। আচ্ছা আচ্ছা। স্যার আচ্ছা, একটা এবার কথা বলো। তো। আচ্ছা বলো, আমি শুনতে পাচ্ছি না, পরিষ্কার বলো, পরিষ্কার হবে। হ্যাঁ বলছি স্যার, একটা কথা জিজ্ঞেস করবো? অবশ্যই। হ্যাঁ বলছি স্যার, কালকে তো মানে ইয়ের টেটের একটা কিছু বেরোনোর কথা ছিল, রায়টায় ওর বেরিয়েছে কি হুম, কিছু? আসলে কোথাও খুঁজে হ্যাঁ, বলে পাচ্ছি না। দিচ্ছি, আমি বলে দিচ্ছি তোমাকে। ওই তপব্রত, আচ্ছা স্যার কি কিছু বলছেন? না।
হ্যাঁ, সম্ভবত জাস্টিস সৌগত বাবুর বেঞ্চে ছিল, কিন্তু উনি কালকে হাইকোর্টে আসেননি কোনো শারীরিক অসুস্থ জনিত কারণে। ঠিক আছে, ওই মামলাটা এই মাসের মধ্যেই যে কোনো দিন উঠে যাবে, ঠিক আছে, চিন্তা নেই। স্যার এমনি পরীক্ষা কবে নাগাদ হতে পারে? আমার মন বলছে এই বছর হওয়ার চান্স বেশি, ঠিক আছে, কারণ এনসিটি রুল অনুযায়ী প্রতি বছর পরীক্ষা হওয়ার কথা, কিন্তু এই গভর্নমেন্ট সেটা নেয়নি। আর যদি হ্যাঁ। পরীক্ষা নেওয়া করায় তো কোর্টই নেওয়া করাবে। যেমন তোমরা 2022-এ যদি টেট দিয়ে থাকো, তুমি কি দিয়েছিলে প্রাইমারি টেট? না স্যার, আমি তাহলে জানবে কোর্টই কিন্তু পরীক্ষা নিতে বলেছিল, এবং না নিলে কোনো খুব কঠিন একটা শাস্তির কথা বলেছিল। সেজন্য তাড়াহুড়া করে ডিসেম্বরে টেট নিয়েছিল। তো যদি নেয় আবার প্রাইমারি, এই বছরই নেবে, তুমি নিশ্চিত থাকতে পারো, কারণ টেট আচ্ছা নিতে স্যার। তো কোনো সমস্যা নেই সরকারের। হ্যাঁ আচ্ছা চলো আমরা কিছু আলোচনা করি। হ্যাঁ, হ্যাঁ স্যার। তিরস্কার বলো। তিরস্কার তিরস্কার পুরস্কার পুরস্কার হ্যাঁ স্যার, খুব পুরস্কার সুন্দর, খুব হবে। সুন্দর, একদম একদম। আচ্ছা তারপরে বলো, উম এটা তো সোজা একদম। ধর্ম। অধর্ম। অধর্ম একদম, ধর্ম অবশ্যই অধর্ম, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি এখানে, দেখে দেখে বলছি, হ্যাঁ, যেগুলো মানে প্রিভিয়াসে এসছে। আচ্ছা, সাম্য। সাম্য সাম্য অসাম্য। আহ, হ্যাঁ, স্যার অপশন সাম্য। দেবেন? না না না, অসাম্য নয়, স্যার অপশন অপশন দিয়ে তো দেবেন? সময় শেষ হবে। বৈষম্য হবে স্যার। স্যার বৈষম্য। সাম্য, হ্যাঁ হ্যাঁ। বৈষম্য। হ্যাঁ। আচ্ছা, যেগুলো সোজা ধরছি না, এগুলো একদম সোজা। আগে প্রশ্ন খুব সোজা আসতো সিটেটে, এখন খুব কঠিন করে দিয়েছে। আচ্ছা, আকুঞ্চন, বলো এর কি হবে? সরি, হ্যাঁ, আকুঞ্চন। স্যার অপশন বলো তো, বললে অপশন গুলো দেখে দেখে বলো তো। আকুঞ্চন। কুঞ্চিত। স্যার কুঞ্চিত। না, আকুঞ্চন প্রসারণ। প্রসারণ, ঠিক আছে। তারপরে বলো যে, এটা তো সবাই জানি আমরা, আবশ্যিক, এটা কি হবে? আবশ্যিক। অনাবশ্যিক। অনাবশ্যিক। না না, অনাবশ্যিক। একটা ভালো শব্দ আছে, একটা ভালো ওই শব্দ আছে, ওনার সাথে তোমরা জানি। ঐচ্ছিক ঐচ্ছিক ঐচ্ছিক। অনৈচ্ছিকের। একদম। আচ্ছা, ইষ্ট, বলো ইষ্ট। অনিষ্ট। অনিষ্ট। নো নো নো, না না না, হ্যাঁ, ইষ্ট অনিষ্ট, সরি সরি সরি, ইষ্ট অনিষ্ট, সরি সরি, ইষ্ট অনিষ্ট। আচ্ছা, এটা তো সবাই জানি, ইহলৌকিক। পারলৌকিক। ইহলৌকিক কি হবে? পরলৌকিক। অলৌকিক। না, জিনিসটা পরলৌকিক নয়, জিনিসটা পারলৌকিক। 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 আর পরলৌকিক মানে তো তুমি সেই স্বর্গে পাঠিয়ে। তারপরে বলো যে, উম আসামি আসামি আসামি, এটা খুব সুন্দর উত্তর হবে। বলো আসামি কি হবে? আসামি, ফরিয়াদি, ঠিক আছে। আচ্ছা, কপটতা কি হবে? কপটতা। সরলতা। সরলতা। এক্স্যাক্টলি, একদম ঠিক। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, বেসিক কিছু প্রিভিয়াস ইয়ারের কারক তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে। একটু একটু থামো, জাস্ট আমি দেখছি এখানে কোনগুলো ধরা যায়। চলো, একটা সন্ধি বিচ্ছেদ পড়েছে, তপোবন সন্ধি বিচ্ছেদ কি হবে? তপোবন, চলো বলো। তপোবন বানানটা হচ্ছে ত পয়কার ব- আরেকবার কেউ বলো, শুনতে পাচ্ছিলাম না। তপ যোগ বন সমান তপোবন, ঠিক আছে। চলো। স্যার আচ্ছা, আমাদের মহারাজ সমাজ সমাজ। পদান্তর এগুলো দিয়ে দেবেন পিডিএফ এ? হ্যাঁ 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 হ্যাঁ, একসঙ্গে দিতে পারবো না, হয়তো একটু একটু করে প্রতিদিন দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। বলো, মহারাজ সমাস কি হবে? মহারাজ সমাস কি হবে? করো, মহারাজ। মহান রাজা যিনি। মহারাজ, বাকিরা 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 বাকিরা, একটু ভুল হয়েছে। দেখবে সবসময় যিনি। মহারাজা বা যিনি যিনি হবে না, যে মহান যে রাজা। হ্যাঁ, তাহলে মহান যে রাজা ব্যাস বাক্য হলে এর সমাস কি হবে? উত্তর কি হবে? উত্তম কর্মধারয় সমাস। কর্মধারয়। কর্মধারয় সমাস। আমি শিখিয়ে দেবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আগে একটু প্রথমে প্রাথমিক সময় মানে ব্যাকরণগুলো হয়ে যাক,
হ্যাঁ স্যার, রেগুলার প্র্যাকটিস নেই তো, মনে নেই কিছুই আর। সমস্যা হয়ে যাবে। সমাজ কিছুই মনে নেই সমাজ। আচ্ছা আমি যদি পারি ঠিক আছে পরের দিন থেকে অন্তত পক্ষে 5 মিনিট হলেও কারক সমাসে একটু সময় ব্যয় করবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ স্যার, স্যার। এটাই ভালো তাতে হয়। তো সমাজে খুব অসুবিধা আছে স্যার সমাজ। স্যার, সমাজ এবং পদ কারকও পড়বে, এগুলো ঠিক আছে? প্রচন্ড অসুবিধা হয়, সন্ধি বিচ্ছেদটা। আমি প্রথম দিকে যাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, কিন্তু তাও যখন বলছো আমি কারক সমাজটা একটু মানে 5 মিনিট 10 মিনিট সময় দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা আর গোটাকাদের প্রশ্ন ধরে আমি ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? একটা বলতো যে দেখাচ্ছে যে রামচন্দ্র ঠিক আছে বনে গেলেন, ঠিক আছে? ভালো করে শোনো, এখানে চন্দ্রের দাগ নয় কিন্তু বনে দাগ আছে, কি কারক বলো? অধিকরণ কারক। অধিকরণ কারক, অধিকরণ। 100%। আর রামচন্দ্রের দাগ তাহলে কি হবে? কর্তিকারক। কর্তিকারক। আচ্ছা আচ্ছা এখানে এখানে ই কি পদ তোমার হচ্ছে গেলেন, এটা কি পদ? তো পদ শিখা হয়ে যাক। এটা হচ্ছে ক্রিয়া, ক্রিয়াপদ। এটা ক্রিয়াপদ। ক্রিয়া, সিম্পল জিনিস, তাই না? এই যে কি একটা বললো যে পদ জানি না, ঠিক আছে? আমি তোমাকে 2 সেকেন্ডে পদ শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? হিন্দু মুসলমানের মধ্যে মিলগুলি তুলে ধরেছেন, ঠিক আছে? এই বাক্যে হিন্দু মুসলমান কি পদ? এই বাক্যে হিন্দু মুসলমান হচ্ছে বিশেষ্য পদ, বিশেষ্য বিশেষ্য তাই না? পদ। হ্যাঁ হ্যাঁ। জাতিবাচক বিশেষ্য হয়ে গেল। তুলে ধরেছেন, ধরা একটা কাজ, আর এটা ক্রিয়া। ক্রিয়া, তাহলে ক্রিয়াপদ। ঠিক আছে হয়ে গেল। এই যে মধ্য, মধ্য এটা একটা কনজাংশন, বুঝো তো নিশ্চয়ই কনজাংশন। হ্যাঁ 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 কনজাংশনের কাজ স্যার, কি? অ্যাডজাস্ট করা, অ্যাডজাস্ট করা। অ্যাডজাস্ট করা। হ্যাঁ। তাহলে এটা হচ্ছে অব্যয় পদ, এটা অব্যয় পদ হয়ে গেল। দেখো কি কি ক্রিয়া ছিলাম, আমরা বিশেষ্য শিখে নিলাম, ক্রিয়া শিখে নিলাম, অব্যয় শিখে নিলাম। তাহলে বাকি রইলো কি? বিশেষণ আর সর্বনাম। এখন তোমাকে শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? সর্বনাম দেখবে এখানে আমি খুঁজে নিচ্ছি সর্বনাম। সর্বনাম এখানে সর্বনামটা দিয়া নেই। দেখো সর্বনাম কোনগুলো? যে বাক্যের মধ্যে আমরা, দেখো আমি যদি বলি সবসময় তোমাকে নাম ধরে ডাকি, ঠিক আছে? সাপোজ একটা যদি নাম, যে সীতা স্কুল গেল, সীতা তারপর খেতে গেল, সীতা স্নানে গেল, সীতা পড়াশোনা করলো, জিনিসটা বোরিং লাগছে, তাই না? তো আমি কিভাবে কথা বলবো? সীতা স্কুল থেকে এসে সে কিছু খেয়ে সে পড়তে গেল, টিউশন গেল। এই যে সে বললাম, তারপরে তুমি বললাম, তিনি, ঠিক আছে? তুমি। হ্যাঁ হ্যাঁ তিনি বললাম, আপনি। যে নামের পরিবর্তে যে বিশেষণগুলো আমরা, আচ্ছা শোনা যাচ্ছে তো? একটু কেউ বলো তোমাকে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আমরা বলছি যে নামের পরিবর্তে যে আমরা বিশেষণগুলো ব্যবহার করলাম, ঠিক আছে? সেগুলোই হচ্ছে, সরি, নামের পরিবর্তে যে পদগুলো আমরা ব্যবহার করলাম সেগুলোই হচ্ছে সর্বনাম পদ। সে, তুমি, আপনি, তারা ইত্যাদি। তাহলে সর্বনামটা বুঝে নিলাম। বিশেষণ কাকে বলে? যেটা অ্যাডজেক্টিভ ইংলিশে, ধরো অবস্থা বোঝায়। হ্যাঁ একদম। ধরো গোলাপ লাল, মানে সবসময় মনে রাখবে যে বিশেষ্য পদের গুণ ধর্ম, বিশেষ্য পদের বিশেষ্য পদের গুণ ধর্ম, বিশেষ্য পদের গুণ ধর্ম যখন বোঝানো হয় তখন সেটাকে বলা হয় বিশেষণ পদ। যেমন গোলাপ লাল, এই পদের কোনটা বিশেষণ পদ? লাল। লালটা লাল বিশেষণ পদ। আর গোলাপটা কি পদ? গোলাপটা বিশেষ্য। বিশেষ্য। ক্লিয়ার? এই তো পদ এখনই শেষ হয়ে গেল। আবার অনলাইন করে দিচ্ছি আমরা, অনলাইনার, যে যে পদে যে বাক্যের মধ্যে যেটা যিনি কর্তা সেটা হচ্ছে বিশেষ্য। সেই বিশেষ্য সম্পর্কে যা কিছু বলা হবে, বিশেষ্য সম্পর্কে ভালো মন্দ যা কিছু বলা হবে সেটাকে কি বলা হয়? বিশেষণ। বিশেষ্য হ্যাঁ, স্যার। পদের নাম ব্যবহার না করে আমরা যে পদ ব্যবহার করি বিশেষ্য পদকে বোঝানোর জন্য, যেমন আমরা তুমি, একটা সুন্দর একটা কথা সবসময় ইউজ করি, তুমি, কিংবা স্যারদেরকে বলি আপনি, কিংবা একটু বয়সে ছোট থেকে বলি তুই, তাই না? সরি, তুই, ঠিক আছে? তো এগুলোকে বলা হয় সর্বনাম পদ। আর ক্রিয়া কোনগুলো পদ? একটি বাক্যের মধ্যে যেগুলো কাজ করা বোঝায়। যেমন আমি তোমাকে এই 4টা অপশনে ক্রিয়া ধরছি, হ্যাঁ? যেমন এই ধরেছেনটা ক্রিয়া, ঠিক আছে? বলা হয়েছে ক্রিয়া, বলা হয়েছে ক্রিয়া, হ্যাঁ কি না বলো? ঠিক নয়? হ্যাঁ স্যার। তারপরে দেখো এখানে ওটা একটা অব্যয় পদ, এখানে ও একটা অব্যয় পদ,
কারণ অব্যয় পদের কাজ কি? অব্যয় শুধু অ্যাডজাস্ট করে, ঠিক আছে, কনজাংশন। দুটো সম্পর্কের মধ্যে এটা একটা 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 ব্রিজের কাজ করে হচ্ছে অব্যয় পদ। মানে সংজ্ঞা দিয়ে মনে রাখতে হবে না, সবসময় মনে রাখবে একটা তোমার যে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলোর মধ্যে দেখবে কিন্তু বলছি, ও বলছি, এবং বলছি, অথচ বলছি, বরং বলছি, তথাপি বলছি, ফলে বলছি, এই শব্দগুলো এগুলোকে বলা হয় অব্যয়পদ। 2 মিনিটে বুঝে গেলে নিশ্চয়ই, তাই না? হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজ এতটাই থাক, ঠিক আছে। আমি অবশ্যই যতটা দরকার করে দেবো, ঠিক আছে, কোনো চিন্তা করতে না বাংলা নিয়ে। এবং তোমাদের কোনো ডিমান্ড থাকলে আমাকে বলতেই পারো, ঠিক আছে, মানে স্যারের গ্রুপে বা পড়ানোর সময়, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে, আজকে তাহলে রাখলাম, ঠিক আছে, ঠিক হ্যাঁ আছে, ঠিক আছে, হ্যাঁ স্যার। ঠিক আছে। আসছে না কেন?